উদ্দেশ্য সাধনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই ভয়ঙ্কর ডিজাইনের অংশ হবে খোদ সেনাবাহিনী, এই জায়গাটা কখনো মেলাতে পারেনি। বরং মনে হয়েছে যেটা সত্য কথা যে সেনাবাহিনী শেষ মুহূর্তে যদি তবে ওই ভূমিকা অবতীর্ণ না হতো তাহলে দেশে হয়তো গৃহযুদ্ধ বেঁধে যেত। শেখ হাসিনার জীবন রক্ষাও করেছে সেনাবাহিনী, কিন্তু দিন যত যাচ্ছে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন সরাসরি প্রকাশ্যে। প্রথম প্রশ্ন হচ্ছে ওনাকে প্রত্যর্পণ চুক্তি গণ অধিকার পরিষদের সাবেক নেতা বর্তমান বিএনপি নেতা রাশেদ খান এই কারণে তিনি বলছেন যে ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের যে এক দফা সেটি ৩রা আগস্ট ঘোষণা করেছিলেন এমন দাবি করেছেন তার নিজের ফেসবুক পোস্টে। রাশেদ খান কথা বলছি। রাশেদ খান শুরুতেই মাহফুজ আলম সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে দেওয়া ফেসবুক পোস্টের একটি অংশ টেনে নিয়ে এখানে উল্লেখ করছেন যে অসহযোগ আন্দোলনে কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ অর্থাৎ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পরদিন পাঠ করেন, কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রাম পত্রিকা লিখেছে ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয় যা আসিফ মাহমুদ পাঠ করেন। আসলে এটি ঠিক নয়, আমরা যেমন নাহিদ ইসলাম পাঠ করেছিলেন সেটি এখানে বলা হচ্ছে। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয় নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা পাঠ করেন। তো এই বক্তব্যকে রাশেদ খান সম্পূর্ণ তিনি বিবেচনায় নিয়েছেন এবং তিনি বলছেন যে 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার জন্য আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতিপূর্বে নাহিদুল ইসলাম একবার বলেছিলেন। এখন এই কথাগুলো কেন আসছে? এই জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের কৃতিত্বের দাবিদার কারা, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, টানাটানি শুরু হয়েছে এবং সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। রাশেদ খান বলছেন সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন। নিশ্চয়ই মনে থাকার কথা 2 আগস্ট সেনাবাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় যেখানে বলা হয় যে 3 আগস্ট সব সিনিয়র অফিসারদের নিয়ে বৈঠক হবে। আমরা নিশ্চয় জানি যে 3 তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সেনাবাহিনীর দরবার বৈঠক, যেখানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র অফিসার সহ সবাই সেখানে অংশ নেন। এবং এখানে রাশেদ খান বলছেন যে এরপর 3 আগস্ট দুপুরবেলা সেনা প্রধান বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবে না, এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত 1 আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা জনগণের পক্ষে অবস্থান করবে, যে কারণে বলা যায় কার্যত 1 আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণ অভ্যুত্থানের ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। রাশেদ খান সবশেষ পর্যায়ে এসে যে কথা বলছেন যে আগে থেকেই সবাই সিগন্যাল পেয়ে যায় এবং বিশেষ করে শেখ পরিবারের প্রতিটি সদস্য আগে থেকে দেশ ত্যাগ করেন। এর মধ্যে অনেকেই আটক হয়েছেন, কিন্তু শেখ পরিবারের কাউকে তো আটক করা হয়নি, এটাও চরম সত্য কথা। এবং এই কথাও আমরা জানি যে 3রা আগস্ট বৈঠকের পর সেনাপ্রধান সরাসরি চলে যান গণভবনে, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন পদত্যাগ করতে বা পদত্যাগ করার না কথা বললেও সেনা সদস্যদের মানসিকতার কথা আপনি তুলে ধরেন যে কেউ আর এই আন্দোলনে মানে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিল ওই ভূমিকায় আর থাকতে চাচ্ছে না, এটা সত্য কথা। প্রশ্ন হচ্ছে সত্যি যদি
সেনাবাহিনী সবকিছু জানতো, তাদের কাছে নানান ধরনের তথ্য ছিল, সেটি থাকা সত্ত্বেও কেন সেনাপ্রধান 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আরো 10-12 দিন আগে অনুষ্ঠানে তিনি বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, সেনা সদস্যরা যার যার জায়গায় চলে যাবেন, এবং ওই অনুষ্ঠানে তিনি এই মন্তব্যও করেছিলেন যে সেনাবাহিনীর ভূমিকায় তৎকালীন প্রধানমন্ত্রীর কথা তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট, তাদের ভূমিকায় তিনি কৃতজ্ঞ। এমনকি 4 আগস্ট রাতেও নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্পষ্টতই বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কয়েক ঘন্টা পর যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই মন্তব্য করেছিলেন নাকি। এমনকি ভারতের অন্যতম একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে গত এপ্রিলে জুলাই আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তার একটি শিরোনাম ছিল লেট নাইট টেলিকনফারেন্স অন আগস্ট 4, 2024 এবং বাংলাদেশ আর্মি জেনারেল সিল্ড শেখ হাসিনা's fate। অর্থাৎ 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে তিনি যদি জেনে থাকেন যে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের সময় ফিরে আসছে, কেন তিনি ওই সময় ওই মুহূর্তে কয়েক ঘন্টা মাত্র আগে বলছেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নর্থ ইস্ট নিউজ ওই সময় ওই প্রতিবেদনে আরো বেশ কিছু তথ্য দিয়েছিল এর আগের। সেখানে বলা হচ্ছিল যে 2024-এর জুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম দিকে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমানের সঙ্গে তার সুস্পষ্ট বিরোধ ছিল। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিশেষত সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, যিনি এর মধ্যে অনেক বেশি আলোচিত এবং বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। আমরা এখনো পুরোপুরি সত্যটা জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় দিন যত যাবে অবশ্যই অনেক সত্য বেরিয়ে আসবে, যে সত্যগুলো এখন যা আমাদের কাছে মনে হচ্ছে তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে। রাজনৈতিক কারণে নমস্কার, ক্যালকাটা ডায়ালগ থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেখান থেকে সম্প্রতি বড় সংখ্যায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পদত্যাগের খবর নিশ্চয়ই পেয়ে গেছেন এতদিনে। গত কয়েক মাসে ইসরোর বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় 100 থেকে 120 জন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পদত্যাগ করেছেন বা স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। যদিও ইসরোর মোট কর্মীর সংখ্যা 14,600-র বেশি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পদগুলোর সংখ্যা কিন্তু 200-র মতো, এবং সেখান থেকে 100 বা 120-র মতো মানুষের চলে যাওয়াটা, বিজ্ঞানীদের প্রকৌশলীদের চলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যে অনেক কর্মী এমন আছেন যারা গগনযানের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিশনে নিযুক্ত ছিলেন। সুতরাং এই চলে যাওয়া নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণা, যা অন্তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, অত্যন্ত দ্রুত গতিতে, এবং সারা পৃথিবীর নজর কাড়ছিল, সেই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত করল খুব বড়ভাবে। আর এখানেই উঠে আসছে সন্দেহ, এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কি দেশের সরকারের তরফ থেকে কোনো অবহেলা আছে, কি নাকি বিদেশি শক্তির হাত আছে, যাকে অন্তর্ঘাত বলে, যারা ভারতের এই এগিয়ে চলাকে পছন্দ করছে না,
একটা ঘটনার উল্লেখ করছি। ভারতের চন্দ্র অভিযানকে কটাক্ষ করে আমেরিকার এক বিখ্যাত পত্রিকা কার্টুন দিয়েছিল গরুর গাড়িতে করে চন্দ্রযান নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কটাক্ষ যে সে শুধু বিদেশি শক্তিরাই করে তা নয়, দেশের ভেতরের মানুষও, তাদেরও কেউ কেউ আছেন যারা এগুলো করেন। যেমন ভারতের কমিউনিস্টরা ভারতের এই যে চন্দ্রযান, সেই চন্দ্রায়নের বিরোধিতা করে বলেছিল চাঁদে যান পাঠিয়ে এত টাকা শ্রাদ্ধ না করে দেশের গরিব লোকের রুটি কাপড়া আর মকান দেয়া যেত। এইসব গরিব ভক্তরা ভুলিয়ে দিতে চায় যে নতুন ভারতের খুব বড় একটা গর্ব আর অহংকারের জায়গা হলো এই চন্দ্র অভিযান, ভারতের মহাকাশ অভিযান। কি সেই অহংকার খুব ছোট করে বলি, গত কয়েক বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অবিশ্বাস্য সব সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে 2023 থেকে 2026 সালের এই সময়কালটি ইসরোর জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং মাইল ফলক অর্জনের সময়। নিচে কয়েকটা ঘটনা কেবল এখন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত চন্দ্রযান 3, 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3-এর সফল অবতরণ ছিল ইসরোর সাম্প্রতিকতম সবচেয়ে বড় সাফল্য। এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। এই মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয় এবং সেটা করে ভারত। দ্বিতীয়ত সৌর সূর্যের প্রতি মিশন আদিত্য L1, 2023 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য L1 2024 সালের জানুয়ারিতে সফলভাবে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 সেখানে মানে যেটা লেভেল 1.1 L1 তার নির্ধারিত হ্যালো কক্ষপথে ভারতের আদিত্য পৌঁছে যায়। এটি সূর্য ও পৃথিবীর সম্পর্কের গভীর গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। তৃতীয়ত স্প্যাডেক্স মিশন, মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতার একটা বড় প্রমাণ হলো স্প্যাডেক্স মিশন। এর মাধ্যমে ইসরো মহাকাশে দুটি উপগ্রহের স্বয়ংক্রিয়ভাবে মিলিত করেছিল এবং আলাদা হওয়ার প্রযুক্তিও সেটা সফলভাবে দেখায় ভারতের এই স্প্যাডেক্স। এটি ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে একটি বড় ধাপ। চতুর্থত নিসার মিশন, 2025 সালের জুলাই মাসে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে নিসার মিশন উৎক্ষেপণ করা হয়। এটি হলো বিশ্বের প্রথম ডুয়াল ফ্রিকোয়েন্সি SAR উপগ্রহ যা পৃথিবী পর্যবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছে। পঞ্চমত প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন মাইল ফলক, ভারী যান উৎক্ষেপণ ভারত করেছে LVM-3 রকেটের মাধ্যমে ভারত এখন অনেক বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম। এছাড়া পুনরায় ব্যবহারযোগ্য যে রকেট প্রযুক্তি যেটাকে RLV প্রজেক্ট বলে, ইসরো সেটা ধারাবাহিকভাবে এই রকেটের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার খরচ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। এছাড়াও ক্রায়োজেনিক ইঞ্জিন ও জ্বালানি, যেটাকে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধরনের জ্বালানি প্রযুক্তির যেমন লক্স মিথেন ইঞ্জিন সফল পরীক্ষাও চালানো হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে ভারতের মহাকাশ ইকোসিস্টেমে বেসরকারি স্টার্টআপের সংখ্যা 2014 সালে ছিল একটা, সেখান থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যাটা একটা থেকে বেড়ে
400 ভারত যদি নাও ছাড়িয়েছে দেয়, কাদের স্টার্ট খালি আপ যদি এটা লিখে অন্যান্য বেসরকারি উদ্যোগে আমরা এই যে এই প্রসেসটা মহাকাশ ত্বরান্বিত করছি। ভারতের মহাকাশ এটা খাতকে আমার ধরনের এই বেসরকারি উদ্যোগ আরো সেটা ভারত গতিশীল সরকার করেছে। বলছে সম্ভব না। ভারত এখন আমি তো গগনযান জানি না কিছু, আপনি কাগজে পাঠানো, পাঠান, মানুষকে আমার মহাকাশে আপনি পাঠানোর এখানে কাগজ যে দিলে তো গগনযান প্রকল্প, ভারতীয় ফলে এটা অন্তরিক্ষ দেখা যায় যে স্টেশন সমঝোতা হয়। এবং এই শুক্র লাইনে অভিযানের একমাত্র যেটা issue, যে কারণে ভেনাস সফল অরবিটার বাঞ্ছা মিশন, আমি বলবো। তার মতো উচ্চ এটা যে অভিলাষী শেখ হাসিনা প্রকল্পের প্রত্যার্পণের জন্য বিষয়টা জোর কিভাবে কদমে joint প্রস্তুতি statement-এ উল্লেখ চালাচ্ছে। করা হবে। সামগ্রিকভাবে গত কয়েক বছরে এটা কিন্তু বলেনি ইসরো যে কেবল আচ্ছা, মহাকাশ মহাকাশ গবেষণায় কি হবে, নতুন নতুন বিস্তার কি হবে, রেকর্ড গড়েনি, সীমান্ত হত্যার কি বরং হবে, প্রযুক্তিগতভাবে এসব বিষয় না, আরো বিষয় একটি। আত্মনির্ভরশীল এই হয়ে শপথটা ছিল উঠেছে। হাসিনা কিন্তু। চন্দ্রযান ও সৌর এটাই মিশনের দুর্ভাগ্যের সাফল্য বিষয় ভারতকে যে শেখ বিশ্বের হাসিনা অগ্রগণ্য অপ্রাসঙ্গিক মহাকাশ বলে শক্তিগুলোর হুমায়ুন কবির তালিকায় প্রকাশ্যে বলেছেন অনেক সার্জিও ওপরের গোয়েলের অবস্থানে এনে মিটিংয়ে বসিয়েছে। শেখ হাসিনা এমন একটি প্রতিষ্ঠান থেকে যখন গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত বিজ্ঞানী ও প্রকৌশলীরা একের পর এক চলে যান, তখন দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু মজাটা কি জানেন? যারা চাঁদে যাওয়া নিয়ে সমালোচনা করেছে তারা এখন আবার সমালোচনা করে বলছে সরকারের ব্যর্থতায় বিজ্ঞানীরা নাকি ইসরো ছেড়ে চলে যাচ্ছে। বলছে সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নাকি বিজ্ঞানীদের এই চলে যাওয়া। এই আলোচনায় আমরা দেখব কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন। এটা কি সরকারের অবহেলা, সরকারের ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাত আছে? কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন তার প্রধান কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে বেসরকারি খাতের একটা বড় আকর্ষণ এর একটা বড় কারণ। ভারতের বেসরকারি মহাকাশ শিল্প যেমন স্কাইরুট, অগ্নিকুল, পিক্সেল, বেলাট্রিক্স, এরা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত ইসরোর তুলনায় অনেক বেশি বেতন, তাদের স্টক অপশন মানে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব দিচ্ছে এবং দ্রুত তাদের ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ দিচ্ছে। এছাড়া এখানে আছে সেই সব জায়গায় আছে বেসরকারি খাতে কাজের স্বাধীনতা ও উদ্ভাবন। ইসরো একটা বড় সরকারি সংস্থা হওয়ায় সেখানে প্রশাসনিক নিয়ম কানুন, আমলাতান্ত্রিক জটিলতা এগুলো খুব বেশি। অন্যদিকে ছোট ও নতুন স্টার্ট আপ গুলোতে, এই বেসরকারি জায়গাগুলোতে বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সরাসরি নতুন প্রযুক্তি তৈরির সুযোগ পান, যা অভিজ্ঞ বিজ্ঞানীদের কাছে বেশ আকর্ষণীয়। তৃতীয়ত, সরকারি ক্ষেত্রে প্রজেক্টের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা। অনেক ক্ষেত্রে বড় সরকারি মিশনে বহু সময় ব্যয় হয়ে যায় এবং ব্যক্তিগত অবদানের স্বীকৃতি পেতে অনেক সময় লাগে। এছাড়া প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক সময় কেন্দ্রীভূত হওয়ায় অনেক কাজের গতি নিয়ে হতাশ হয়ে পড়েন বিজ্ঞানীরা। চতুর্থত, কাজের ধরন নিয়েও প্রশ্ন আছে। সরকারি সংস্থায় বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের পরিবেশ অনেক বেশি গতিশীল এবং সেখানে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ অনেক বেশি। এই প্রসঙ্গে বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের হাল খারাপ হওয়ার সঙ্গে ইসরোর বর্তমান অবস্থানের তুলনা করছে অনেকে। খানিকটা সাদৃশ্য থাকলেও বিএসএনএল এবং ইসরোর মধ্যে চরিত্রগত বড় ফারাক আছে। বিএসএনএল হলো সার্ভিস প্রোভাইডার আর ইসরো হলো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র। বিএসএনএল এর ক্ষেত্রে বিষয়টা ছিল সরাসরি প্রতিযোগিতার মুখে বাজার হারিয়ে ফেলা, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো তার আধিপত্য কিন্তু হারায়নি। উল্টো ইসরো তৈরি করা দক্ষ জনবল বিজ্ঞানীরাই এখন বেসরকারি কোম্পানিগুলোতে গিয়ে ভারতের মহাকাশ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা তাই এটাকে ব্রেন ড্রেন বা মেধা পাচার হিসেবে বলছেন না, বলছেন প্রতিভার পুনর্বন্টন মানে রিডিস্ট্রিবিউশন অফ ট্যালেন্ট। বেসরকারি কোম্পানিগুলো এখনো ইসরোর যে লঞ্চ ইনফ্রাস্ট্রাকচার এবং পরীক্ষাগুলোর
পরীক্ষার যে সমস্ত সুবিধাগুলো রয়েছে তার উপরে নির্ভরশীল। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো ইসরোর বিকল্প নয়, বরং ইসরোর কাজের পরিধি বাড়ানোর সহযোগী। আর এটাই চেয়েছিল কিন্তু ভারতের সরকার, মোদী সরকার 2014 সালে ক্ষমতায় এসেই। এজন্য এই মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রের অগ্রগতিকে সরকার নিজেই উৎসাহ দিয়ে এসেছে এবং আসছে। বিদেশ থেকে প্রায় $500 মিলিয়ন বেশি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রায় $600 মিলিয়ন বিনিয়োগ যে হয়েছে বেসরকারি ক্ষেত্রে, সেটা সম্ভব হয়েছে সরকার চেয়েছে বলে। আর সেজন্যই ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই বিষয়টিকে স্বাভাবিক, এই যে বিজ্ঞানীরা চলে যাচ্ছেন এটাকে কিন্তু স্বাভাবিক হিসেবে দেখছেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব দেখছেন না। তাদের মতে ইসরোর মতো বিশাল প্রতিষ্ঠানে কর্মী আসা যাওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে গগনযানের মতো অন্য যে গুরুত্বপূর্ণ মিশনগুলোতে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের যে নিয়মগুলো বর্তমানে কঠোর করতে চলেছে সরকার, যাতে এই সম্পর্কিত ক্ষেত্রগুলোতে হঠাৎ কোনো ব্যাঘাত না ঘটে। এই বিষয়ে সরকার জরুরি ভিত্তিতে কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়গুলোতে পরে আসছে। তার আগে দেখা যাক এই এক্সোডাস বা চলে যাওয়ার ফলে এই মুহূর্তে ইসরো কি বড় সংকটে পড়েছে কিংবা কতটা সংকটে পড়েছে। প্রথমত গগনযান প্রকল্পের দিকে দেখা যাক। গগনযান, চন্দ্রযান 3 এবং স্প্যাডেক্স এর মতো জটিল মিশনে যে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশেষ করে যে জ্ঞান সঞ্চয় করেছে বা স্পেশালাইজড এক্সপিরিয়েন্স তৈরি করেছিল বিজ্ঞানী ও প্রকৌশলীদের, হঠাৎ চলে যাওয়ায় একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। অভিজ্ঞতার অভাবে এই শূন্যস্থান পূরণ করাটা কঠিন। দ্বিতীয়ত কাজ সম্পাদনের গতি। বিশেষজ্ঞরা মনে করছেন মূল সিস্টেম ডিজাইনার বা অভিজ্ঞ বিজ্ঞানীরা মাঝপথে চলে গেলে তা প্রকল্পের কাজের গতি ধীর করে দেবে, আস্তে করে দেবে, যার ফলে জাতীয় গুরুত্বপূর্ণ মিশনগুলো যথাসময়ে শেষ করা যাবে না। তৃতীয়ত কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্পে এইসব পদত্যাগ অত্যন্ত গভীর প্রভাব ফেলেছে। পদত্যাগকারীদের বড় একটা অংশ বেঙ্গালোরের UR রাও স্যাটেলাইট সেন্টার এবং তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে এসেছেন, মানে ওখান থেকে চলে গেছেন। বিশেষ করে VSSC বা বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তার যে GSLV LVM3 এই প্রকল্পের পরিচালক ভিক্টর জোসেফ টি, তিনি চলে যাওয়াতে সিনিয়র বিজ্ঞানীদের এবং এই প্রকল্পে খুব বড় ধাক্কা পড়েছে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ যদিও জানিয়ে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং দায়িত্ব পুনর্বন্টনের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এটি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্ম প্রক্রিয়ার অংশ এবং গুরুত্বপূর্ণ মিশনগুলো সময় মতো সম্পন্ন করতে যে ব্যবস্থা নেওয়া দরকার করা চলছে। এটা চাপে পড়ে নিজেকে সান্ত্বনা দেয়া কিনা সেটা সময় বলবে। সুতরাং সমস্যা বাস্তব এবং চিন্তা, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা সবচেয়ে চিন্তা সেটা হলো এই ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র বা দেশের ভেতরের শক্তির কোনো স্যাবোটেজ আছে কিনা সেটা দেখা। ভারতের শত্রুদের নজর যে আছে দেশের এই প্রকল্পে, তার জ্বলন্ত প্রমাণ ডক্টর নাম্বিয়ারকে গুপ্তচর হিসেবে যেভাবে দাগিয়ে দিয়ে তার জীবনের অনেকগুলো বছরকে শেষ করে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা ভাগ্য ভালো যে সেই তার বিরুদ্ধে যে এগুলো হয়েছিল ষড়যন্ত্র, সেগুলো ধরা পড়ে গেছে। বর্তমানে আসার কথা, সরকার খুব দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতির তদন্ত করে দেখছেন বিষয়টা আসলে আর্থিক ও প্রশাসনিক কিনা। প্রথমে বলে আর্থিক সুবিধার একটা ব্যাপার আছে। বেসরকারি সংস্থাগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্টদের টাকা ব্যবহার করে, সেখানে পারফরম্যান্স ইনসেন্টিভ, স্টক অপশন বা ESOP এর মতো লোভনীয় প্রস্তাব দেওয়া সম্ভব।